একটা কথিত আছে যে মোহনবাগানের ইস্ট আফ্রিকা সফরের সময় আপনি নাকি হাওড়া স্টেশন থেকে হারিয়ে গেছিলেন। আমি কোনোদিন মোহনবাগান ছাড়বো সত্যি। চুনির পাশেও আপনি খেলেছেন, বলরামের পাশেও খেলেছেন, কে ভালো খেলোয়াড়? আমি যখন তোর মোহনবাগানে খেলছি রেগুলার ফুলারকে পরে লেফট ইন সাইড সুবিধা লেফট আউটার সুবিধা দারুণ খেলা ছিল, কিন্তু সুবিধা সবসময় লেফট ইন সাইডে জায়গা চেয়েছিল। সুবিধা কখনো জায়গা চেঞ্জ করে বিভিন্ন জায়গায় যেত। অল টুগেদার ডিফারেন্ট। ইস্ট বেঙ্গলে কতদিন খেলেছেন সমাজদা? আমি 66 অব্দি খেলেছি। এখানে আর একটা ব্যাপার আছে, আমাকে এসে আমাদের 5 জনের ট্রেনে যাওয়ার কথা, একটা ট্রেনে টিকিট ধরেনি। আমি বললাম আমার তো ট্রেনে যাওয়ার কথা, চুপ করে আছি। আমি ওই ট্রেনের টিকিটটা ফুটপাতে ফেলে দিলাম রাস্তায়, আর আমি হতসাবই খেলবো। যাক, শুরু হয়ে গেল নো ননসেন্স জেসির কেমন আছেন সিরিজ। এক সময় যারা পাদদ্রদীপের আলোয় উদ্ভাসিত ছিলেন, সকালের খবরের কাগজে যাদের নাম জলজল করত, তারা এখন ফার ফ্রম দ্য ম্যারিং ক্রাউড আছেন কেমন। অতীতের আলোয় একবার তাদের ফিরে দেখা যাক। আজ এই সিরিজের প্রথম অতিথি সুকুমার সমাজপতি। সেই 1960 সালে চুনি গোস্বামীর মোহনবাগান দলে যার বড় দলে অভিষেক। 1961 সাল থেকে ইস্টবেঙ্গল ক্লাবের নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন তিনি। লাল হলুদকে নেতৃত্ব দিয়েছেন। এক দুরন্ত অভিমানে মোহনবাগান ছাড়েন। চট্টগ্রামী সুকুমারকে কোনো এক কর্তা বলেছিলেন, ওহো তুমি তো আবার চোখে দেখতে পাও না। অভিমান ঝেড়ে ফেলে তিনি ইস্টবেঙ্গলে যোগ দেন। ফরওয়ার্ড হিসেবে খেলে 46টি গোল করেছেন এই সুকুমার সমাজপতি। পিকে, চুনি, বলরাম এই ভারতীয় ফুটবলের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যুগেও যিনি অমলিন থেকে নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন। এখন বয়স 85 থেকে 86 বছর। দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটায় নিজের বাড়িতে অবসর যাপন করছেন একদা অর্থনীতির কৃতি ছাত্র, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ এই কর্মীটি, যিনি স্বীকার করতে পিছুপা হন না এই কথা বলতে যে চুনি গোস্বামীর থেকে বড় প্লেয়ার ছিলেন তুলসী দাস বলরাম। মোহনবাগান ক্লাবের সঙ্গে পূর্ব আফ্রিকা সফরে যাওয়ার সময় হাওড়া স্টেশন থেকে তার হারিয়ে যাওয়া নিয়ে অকপট স্বীকারোক্তি দিলেন একসময় মাঠ কাঁপানো ভারতীয় ফুটবলার কালিয়া সমাজপতির ছেলে। তার ছিমছাম বসার ঘরে আজও শোভা পায় ফ্রেমে বাঁধানো বাবার ছবি। ফুটবলার না হলেও বাঙালি তাকে মনে রাখত একজন সফল ধারাভাষ্যকার কিংবা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসাবে। ছেলে এখন দেশ বিদেশে গান করে বেড়ান বাবার উত্তরসূরি হিসাবে। নিজের ধারাভাষ্যকার হওয়ার নেপথ্যে কাহিনী তিনি যেমন ব্যক্ত করলেন সাক্ষাৎকারে, তেমনি শোনালেন নিজের সঙ্গীত জীবনের কথা। নিজেই বললেন, অতীতের কথা বলার জন্য আমরা 3 জনই তো মাত্র বেঁচে আছি, আমি, অরুণ ঘোষ আর মৃত্যুঞ্জয় ব্যানার্জি। স্মৃতি এখনো অমলিন। নো ননসেন্স জেসির সঙ্গে সাক্ষাৎকারে একটির পর একটি স্মৃতির মালা গাঁথলেন তিনি। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে তিনি জানালেন তিনি বেশ আছেন, স্মৃতি রোমন্থন করেছেন তিনি। কে না জানে স্মৃতি সততই সুখের। নো ননসেন্স জেসির কেমন আছেন পর্যায়ে আমরা আজকে এসেছি সুকুমার সমাজপতির বাড়িতে। কে সেই সুকুমার সমাজপতি? সেই সুকুমার সমাজপতি হচ্ছে 6-এর দশকে যিনি কলকাতা ময়দান কাঁপিয়েছিলেন। আজ 85 বছর অতিক্রান্ত হয়েছে তার বয়স। 3 জন ফুটবলার বেঁচে রয়েছেন এখনো যারা কিন্তু ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট, মৃত্যুঞ্জয় ব্যানার্জি, অরুণ ঘোষ এবং সুকুমার সমাজপতি। কেমন আছেন সুকুমার দা? কেমন আছেন সুকুমার দা? সত্যি বলতে কি, 85 বছর বয়স হলো তো এই বয়সে অনেক সেলাইল হয়ে যায় অনেকে। তো ওই সেলাইলটা এখনো হয়নি। তো কারণ ঈশ্বরের কি একটা জিনিস পারি, ওই সকালবেলা বডি ওয়ার্কটা পারি। অবশ্য আগের স্পিডটা নেই, এখন ওই আস্তে 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 হাঁটি। তারপরে এসে আবার একটু প্রাণায়াম করি, প্রায় মিনিট 45 করে, তারপরে চান ফান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করে ব্রেকফাস্ট করি। তো যার জন্যে শরীরটা মোটামুটি চলছে আর কি। আজ সকালে যখন আপনাকে টেলিফোন করেছিলেন তখন আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিলেন। ওই ঠিক তাই, ওই যখন হেঁটে এসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিল। সমাজদা, একটা কথা জিজ্ঞেস করি, আপনার জীবনটাকে যদি স্ক্যানারের সামনে ফেলি তাহলে আপনি অর্থনীতির ছাত্র ছিলেন, খুব নাম করা। পরবর্তী আমি সত্যি বলি, ছাত্র হিসেবে আমি প্রথম জীবনে স্কুল লাইফে যা পড়াশুনো করেছি, তারপরে পড়াশুনো অ্যাকচুয়ালি বলতে যা বোঝায় আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। কারণ হচ্ছে যে পড়াশুনো তার সঙ্গে খেলাধুলো একসঙ্গে চলে না। আমি দেখলাম
কারণ সকালবেলা এখান থেকে তারপরে যখন এখানেই চলে এলাম তখন তো আরো ঝামেলা। ফার্স্ট ধরতে হতে এখান থেকে 4:40 আর জ্যোতিষরাও গুহই আসবার পরেই উনি ফরওয়ার্ড জারি করে দিলে 6টার মধ্যে ঢুকতে হবে সবাইকে মাঠে ফর প্র্যাকটিস। আর আমি রোজ পৌঁছতাম গিয়ে 6:10, ওই সময় ওই ফার্স্ট বাস আসতে 4:40 সময় ইনভেরিয়েবলি 4:50 আসতো, জানিস তো। যার জন্য আর ওখান থেকে হেঁটে ওই সময় কোনো ট্যাক্সি পেতাম না ফ্ল্যারের থেকে, ওইখান থেকে কখনো হাঁটা কখনো দৌড় করতে করতে যখন ট্রেনটি পৌঁছলাম তারপরে কখনো ড্রেস করে আমি যখন ঢুকছি মাঠে তখন 6:10 6:15 সুকুমার ইউ আর লেট বাই 15 minutes, ইউ আর লেট বাই 10 minutes। আমার খুব খারাপ লাগলো, সরি স্যার, সরি জ্যোতিষদা, সরি। তো এই ছিল তখনকার ব্যাপার না। আপনার সেই পড়াশোনার জগৎটা থেকে আপনি রিজার্ভ ব্যাংকের উচ্চপদস্থ কর্মী হয়েছিলেন, স্টেট ব্যাংকের উচ্চপদস্থ কর্মী হয়েছিলেন, এবং তারপরে আপনি খেলার জগৎ, ধারাবিবরণীর জগৎ এবং গানের জগৎ, এই 4টে জগতের আপনি অধীশ্বর ছিলেন। তো আমার প্রশ্ন, এখন আপনি সময়টা কাটান কিভাবে? গান বা ধারাবিবরণী তো আর করেন না? দেখ, সত্যি কথা বলছি, গান আগের গানটা যেটা করতাম আমি প্রায় কিছুটা হলেও 100টা কনসার্টে গান করেছি, পিওর ক্লাসিক্যাল, কিন্তু সেই সুরটা এখন পাই না। তবু ওই যে রেশাটা বলে না, ওই একটা রেশার উপরে আছি, তো গান নিয়ে বসি, নিজেরই অনেক সময় খুব বিরক্ত লাগে যে কি সুরে গাইতাম, হ্যাঁ, আর কি সুর এখন গলা দিয়ে বেরোচ্ছে। তবু তারপরে সব থেকে হচ্ছে কথাগুলো ভুলে যায় অবশ্য। যেমন সন্দীপনকে আমি বলি, সন্দীপন বোতো হ্যাঁ, বোতো শোনে, আমাকে একটু লিখে দেয় গানগুলো, হ্যাঁ, কারণ আমি কথাগুলো সমস্ত ভুলে যাই। তো এই করে মোটামুটি সন্ধ্যেবেলাটা আমি ঘন্টাখানেক গান করি। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি যে সুকুমার সমাজপতির পুত্র সন্দীপন সমাজপতি একজন বড় মাপের শাস্ত্রীয় সঙ্গীতকার, এবং তিনি কিন্তু দেশ বিদেশের নানা অনুষ্ঠানে বাজিক গান গেয়ে থাকেন। এবং সুকুমার দা খুব একটা কম যান না, আমি সে বিষয়ে পরে আসবো। সুকুমার দা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি কেমন আছেন এই ব্যাপারটা আমরা বুঝলাম যে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, আপনি নিজেকে সমান রেখেছেন। খেলোয়াড় জীবনে আপনার সেই জীবনগুলোর কথা মনে পড়ে? মনে তো পড়েই, বিশেষ করে দুপুরবেলা আমার খেলোয়াড় জীবনের থেকেও আমার ছেলেবেলার কথাগুলো খুব মনে পড়ে। একেবারে যখন ছোট ছিলাম, মানে তখন 10, 11, 12 আন্ডার-8-এর আমার যে বইটা বেরিয়েছে ওটাতে দেখবি আন্ডার-8-এর 23-তে আমরা অনেকগুলো টুর্নামেন্টে জিতেছিলাম। তা সেই সমস্ত ট্রফিগুলো নিয়ে ফুটপাতের ওপরে ছবি, তখন তো কালীঘাটে থাকতাম, কালীঘাটেই আমরা প্রায় 130-40 বছর, মানে আমরা ইস্ট বেঙ্গল থেকে আমার দাদু, এই যে দাদুর ছবি, বাবার আঁকা। কালিয়া সমাজপতি ছিলেন আপনার বাবা, তাই তো? কালিয়া সমাজপতি বলে পরিচিত ছিলেন। ওনারই আঁকা এই সমস্ত, ওনার নিজের ছবি, আমার দাদুর ছবি, সব বাবার আঁকা। আচ্ছা, তো সমাজদা, এই যে আপনার একটা ঘটনা ছিল এবং লেগাসি ছিল, সেই লেগাসি দিয়ে আপনি ফুটবল মাঠে এলেন। আপনি 1960 নাগাদ মোহনবাগানে জয়েন করলেন, তাই তো? 1959-এ এলিয়ান, তারপরের বছরেই মোহনবাগান। রাইট। তো একটা কথিত আছে যে মোহনবাগানের ইস্ট আফ্রিকা সফরের সময় আপনি নাকি হরচ্ছেন থেকে হারিয়ে গেছিলেন। সেটা কারণ আছে, আমি কোনোদিন মোহনবাগান ছাড়বো ভাবিনি, সত্যি বলছি। ব্যাপারটা কি হলো, আমি যখন তোর মোহনবাগানে খেলছি রেগুলার দিয়ে পরে লেফট ইন সাইড সুবিধা লেফট আউট আমি, হ্যাঁ, কারণ লেফট আউটের এটাও একটা ইতিহাস আছে। আমি প্রথমে সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমাকে নিয়েছিলেন মান্নাদা আমাকে বলেছিলেন, দেখো সবাজ, তোকে আমি বলছি একটা কথা, তোর এগেনস্টে আমি স্টপারে খেলেছি, আবার তুই লেফট ব্যাক, আমি লেফট ব্যাক খেলেছি, তুই রাইট আউট খেলেছি, but I like you more as center forward, so I want you to be the center forward of মোহনবাগান। আমি বললাম যে বান্নাদা কিন্তু ত্রিপাল তো রয়েছেন, হ্যাঁ, তারপরে শুনছি যেমন দাবল রোডকে আপনারা নেবেন, তুই নিশ্চিত থাক, দাবল রোডকে আমরা ডাক করে দিয়েছি, কেষ্টপালকে ইউ বি দ্য সেকেন্ড সেন্টার ফরওয়ার্ড, ইউ বি দ্য ফার্স্ট সেন্টার ফরওয়ার্ড। আমি বললাম ঠিক আছে বান্নাদা, আমি সব কথা মানছি, আমি আমার একটা শর্ত আছে। বলে কি বল? আমি যদি সেন্টার ফরওয়ার্ড হিসেবে ফেল করি তবু টিমে, তো আমাকে তাহলে অন্তত একটা ম্যাচ রাইট উইকেট ডাক। তো ওইরকম করেই আমরা ইস্টার্ন রেলের সঙ্গে, তখন আমাদের ওটা বোধ হয় 4th বা 5th ম্যাচ, ইস্টার্ন রেলওয়ে ভার্সেস মোহনবাগান। তো আমরা তোর
আমি বললাম যে আমি গাড়িটা উঠে যাবো, সেটা ভোর থেকে সুবিধাকে বললাম, সুবিধা ক্যাপ্টেন ছিল। আমি বলে যা ওই এক বলে হাঁটছি, সেটা ঠিক আছে। তো তারপরে আমি গিয়ে একের পর এক ভ্যাকসিনটা করলাম, ইয়ে করলাম। হ্যাঁ, এরা সবাই বলে দিয়ে 20 এক বলে হয়ে যাবে। হ্যাঁ, তো এই প্রসঙ্গে একটা কথা বলি তোকে, যেহেতু ভাবিসটা নিজের কথা বলছি। আমি যখন এরিয়ানে ফিদিরপুরের সঙ্গে থাকি, ফিদিরপুর তখন খুব শুয়ে ভেরি গুড। আর তখন এরিয়ার ট্রেন ছিল এখন যেটা হাওড়া ইন্ডিয়ান ট্রেন। হ্যাঁ, তো আমাদের পুরো টিমটা ফেল করছে। আমি একা বল ধরছিলাম মাঝবার থেকে, একের পর এক কাটিয়ে 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 দীপকদা সকলের ফিদিরপুরে যে পরে বিয়েরা দেখি। আমি একের পর এক প্রেস করছি বাইরে বাইরে বাইরে। পরের দিন অজয়দা কাগজে লিখে এরিয়ান দলে পুরো এক অজ্ঞাত কারণে সবাই চুপচাপ হয়ে গেছিল, কিন্তু একমাত্র সমাজপতি বল দিয়ে এক আর বারবার থেকে গিয়ে সবার এরকম করেছিল এবং 6টা গোল করতে পারতেন উনি নিজের চেষ্টায়, কিন্তু প্রত্যেকটা বাইরে বাইরে পেরে। আমার ওর যে এটাই বলছি যে আমার কলকাতার মাঠের ইতিহাসে আমার তাহলে এই ইতিহাসটা থাকতো, আলুর দিকেও ডাবল হ্যাট্রিক করতে পারছি কলকাতা বলে। সেদিন ডাবল হ্যাট্রিক তো দূরের কথা, 6টা বল আমি মিস করলাম ওইরকম করে। হ্যাঁ, তো সেই বলছি এক সময় যখন পেছনের কথা ভাবি না, তখন এখন মনে হয় যে ইটস নো ইউজ স্পেন্ডিং স্পিডটা বিল, কিন্তু কথা হচ্ছে যে তবু মনের মধ্যে প্রিক করে ভীষণ। হ্যাঁ, জীবনের অতীতটা ভেবে, খেলোয়াড় জীবনের অতীতটা ভেবে। তো ওই দিন আমি যদি 6টা গোল করতে পারতাম, এই রেকর্ডটা কলকাতা অনেক থেকে যেত। এই যে পূর্ব আফ্রিকা সফরে মোহনবাগান গেল, সেই সময় আমরা খবরের কাগজে পড়েছিলাম, আমরা যতদূর মনে আছে যুগান্তরে পড়েছিলাম যে সুকুমার সমাজপতি অজ্ঞাত কারণে হাওড়া স্টেশন থেকে তিনি হারিয়ে গেলেন। না, বিপুলদা ভুল লিখেছিলেন। বিপুলদা আমাদের সঙ্গে কালি করে গেছিল। তো সেবার প্রথম সদস্য হয়ে খেলছি আমি মোহনবাগানের, মানে বেঙ্গলের হয়ে। তো বিপুলদা যেটা লিখেছেন ওটা ঠিক নয়। আমরা পরের দিন আমরা চলে যাবো ইস্ট আফ্রিকা টুরে, কিন্তু আমার কতগুলো ব্যাপার খুব খারাপ লেগেছিল। ডুরান্ডে তুই ভাবতে পারবি না কি খেলা খেলেছে। এই তোর এই যে বারাজের ইয়ে ছিলেন, তোর নামটা কলকাতায় উনি দিয়েছিলেন, খুব বড় সাংবাদিক ছিলেন, শচীন সেন। না না ইয়ে দিল্লির আছে, বলছি ওর নামটা নভি কাপাডিয়া। হ্যাঁ, নভি কাপাডিয়া আমাকে বলছে সমাজপতি, আই can't just forget the kind of football you dished out along with Julie Goswami. হ্যাঁ, তো ওই খেলার পরে ড্র গেল, জয়েন্ট হোল্ডার হলো আমরা দ্বিতীয় দিনে ইস্টবেঙ্গল মোহনবাগান। এরপরে আমি দাম করছিলাম একজন অতীতের 30-এর দশকের মোহনবাগানের তোর ক্যাপ্টেন ছিলেন। আমাদের একটা ওয়েলসেস হোটেলে তখন দলজিৎ সিং বলে তার আগে ইয়েতে মোহনবাগানে 1-2 ম্যাচ খেলেছিলেন। দলজিৎ সিং আর বিরাজ জোনাস সিং বড় সুন্দরী ছিলেন। তো ওরা দুজনে একটা পার্টি দিয়েছিলেন ওয়েলসেস হোটেলে। আমাকে হঠাৎ সেই 30-এর দশকের ক্যাপ্টেন হয়ে গিয়েছিলেন ডুরান্ডে টিমের সঙ্গে। সমাজপতি ওই বলটাতে বিক্রি করে ওকে আমার চোখে দেখো, দিস ইজ দ্য ফার্স্ট থিং আই কেয়ার অ্যাক্রস। হ্যাঁ, চোখে দেখো। ঠিক আছে, চোখে দেখো। তখন ইস্টবেঙ্গল আমার সঙ্গে লেগে রয়েছে, মানে চোখে দেখাবো কি দেখতে পাই কিনা তোমাকে দেখাবো তোমাকে। এই খেলা খেলে তারপরে তুমি বলছো চোখে গেলাম। তো এটা গেল। তারপরে আর একটা জিনিস যেটা হলো, আমরা যখন সন্তোষী যাচ্ছি, সেটা আমাকে ভীষণ আঘাত করেছিল। তখন গজু বোস হচ্ছে মোহনবাগানের তৈরি সব খেলোয়াড়দের তুলতো, ইয়ে করতো। তা আমরা 5 জন ছিলাম মোহনবাগানের। হ্যাঁ, 5 জনের মধ্যে সবাই তোর সরস্বতী পুজোর দিন, আমার মনে সরস্বতী পুজোর দিন খুব কষ্ট লাগছে, কারণ সরস্বতী পুজো আমাদের কালীঘাটে পার্টি চলছে, আমি ভীষণ বড় করে হতো। তো গজুদা আমাকে এসে আমাদের 5 জনের প্লেনে যাওয়ার কথা, এটা ট্রেনে টিকিট ধরনের। আমি বললাম আমার তো প্লেনে যাওয়ার কথা।
চুপ করে আছে। আমি ওই ট্রেনের টিকিটটা ফুটপাতে ফেলে দিলাম রাস্তায় ছুটি, তাহলে আমি হতসবই খেলবো না, যাক ফেরো এখান থেকে। তখন ব্যাপার আমি বুঝতে পারলাম না। খানিকটা পরে এসে আমাকে, মানে এই রহস্যটা আমার আজ অব্দি আমার কাছে রহস্য। খানিকটা পরে এসে আমাকে ট্রেনের টিকিট দিল, তারপরে একসঙ্গে গেলাম। নাগপুরে একটা ইয়ে ছিল, স্টপ ওভার ছিল, তারপরে তো ওখান থেকে ম্যাড্রাস থেকে ট্রেনে ফাইনালের পরে গেলাম। আর তখন বলবো ইস্টবেঙ্গল লেগে রয়েছে আইটি সাইডে, যে আমি চোখে দেখি কিনা তোমাকে তো তোমাদের দেখাবো। দ্যাট ইজ হাউ আই সুইচ ওভার টু ইস্ট বেঙ্গলে গেলেন এবং চোখের যে একটা ব্যাপার ছিল সেই ব্যাপারটা নিয়ে মোহনবাগানের কটাক্ষ এবং সেই কটাক্ষ জবাব সুকুমার সমাজপতি দিয়েছেন। 1966 সালে আপনি কোথায় ইস্ট বেঙ্গলের অধিনায়কত্ব করলেন? 61-এ অধিনায়কত্ব করলেন। ইস্ট বেঙ্গলে কতদিন খেলেছেন সমাজদা? আমি 66 অব্দি খেলেছি। এখানে আর একটা ব্যাপার আছে জানিস, 66 অব্দি খেলবার পরে এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে। আমি যখন চেঞ্জ শুরু করেছিলাম তখন মন্টু বোস এবং সুজন ব্যানার্জি ছিলেন অরিজিনাল, হ্যাঁ, আর জ্ঞান শঙ্কর সেনগুপ্ত প্রেসিডেন্ট, তো জেনারেল সেক্রেটারি। তো এটা কি হলো, ওদের দেখি আমি দারুণ খেলছিলাম সে বছর, প্রচন্ড ভালো খেলছিলাম। 61, 62, 63-তে এরা আসলেন। এই যে বউবাজারে হোটেল ছিল, সিসিল হোটেল। হ্যাঁ, সিসিল হোটেল না, সিসিল হোটেল না, তো হোটেলটার নাম বলছি তারাপদগুহ হোটেল। তো উনি যখন ফুটবল সেক্রেটারি হয়েছেন ইস্টবেঙ্গল সাহেব, তো আমি যখন তখন আমাদের টাকা তো, আমি প্রথম যখন মোহনবাগানে খেলি আমাকে মান্নাদা আর বলাই চ্যাটার্জি এসেছিলেন আমাদের কালীঘাটি বাড়িতে। তো মান্নাদা সব কথা হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে সবাই ফুটবল খেলতেন। ফার্স্ট ডিভিশনে বাবা নিজে কালীঘাট ক্লাবে খেলতেন, অনেকদিন খেলেছেন ক্রিকেট দশকে। মান্নাদা সব হয়ে যাওয়ার পরে বলছেন আর কিছু, মানে হয়তো টাকা করিয়ে ব্যথা বাবার বলবেন, মানে আর সব তো কথা হয়ে গেল। আপনারা 5টা ম্যাচ খেলাবেন পরপর, যদি সেটাও ফেল করে একটা ম্যাচ অন্তত একটাও খেলাবেন বলে চলে গেলেন। পরের দিন আশুতোষ কলেজে এরকম করি, চন্দনদাও সবে বেরিয়ে গেছে, আউটগোয়িং হয়ে গেছে। চন্দনদা ওখানে দাঁড়িয়ে আড্ডা মারছিল কলেজের সামনে। তো চন্দনদা আমাকে বললো, সমাজ খুব ভালো লাগলো, তুই মোহনবাগানে সই করেছিস, তা কত দিচ্ছিস? আমি দিচ্ছি মানে তুমি বুঝতে পারলাম না। আমি জানি গাটা প্রশিক্ষণ দিচ্ছি মানে জানো না, মোহনবাগান শোন, মোহনবাগানে টাকা না দিলে কেউ পাত্তা দেবে না। আমি তাহলে কি করি? বলছি শোন, একটা বুদ্ধি দিচ্ছি, তুই ইয়ের কাছে যা, বান্ডাদাকে বল বিকেলবেলা, তো দেখুন আমি তো পড়াশুনো করি জানেন, আমাকে চন্দ্রদাই শিখিয়ে দিল। তো আমাকে যদি মাসে মাসে 100 টাকা দেন, 1200 টাকা বছরে, তাহলে আমার সাথে সুবিধা হবে। তো আমি তো টেন্টে গেছি বিকেলবেলা, আমি ঘুরঘুর করছি বান্ডাদার পাশে। বান্ডাদা বলছেন সবাই কিছু বলবি? আমার নাম হ্যাঁ বলবো, একটা কথা আছে, লজ্জা লাগছে। তো বললেন বল না, তো লজ্জা পাচ্ছিস কেন? আমার না, আমি তো পড়াশোনা করি জানেন। হ্যাঁ জানি তো। তো আমাকে 100 টাকা করে বছরে দেবে, 1200 টাকা বছরে? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। তো আমি ধীরেদাকে এক্ষুনি বলে দিচ্ছি, তুই কালকে মেডিকেলে যাবি, 500 টাকা তোকে অ্যাডভান্স দিয়ে দেবে, বাকি 500 টাকা তুই পরে নিয়ে নিবি। এবারে তখন শিবুদা হচ্ছেন ট্রেজারার ভোরবাগান ক্লাবে। তো আমি তো গেছি মেডিকেলে, ওই তো ইয়েতে ছিল, লিন্ডসে স্ট্রিটের কাছে। হ্যাঁ, লিন্ডসে স্ট্রিটের কাছে ছিল। লিন্ডসে স্ট্রিটে ওই ইয়ে জাস্ট উল্টো দিকে, মানে হল মার্কেট যেটা এখন বিয়ে মার্কেট হয়েছে। তো আমি ঢুকে দিয়ে গেছি স্লিপ দিতেই আমাকে ডেকে নিয়ে দিয়ে, আর সেই সঙ্গে ইয়ে ধর, অসীম ধর, ওনাকেও সময় দিয়েছিলেন। বান্ডাদা বলেছিলেন তুই চলে যাচ্ছি, তোর সঙ্গে কথা হবে। তো আমি এবং অসীমদা দুজনে ঢুকেছি ঘরে। তো শোনো, ভালো করে খেলতে হবে, হ্যাঁ, টাকাটা এই তো সব নয়, খেলাটাই আসো। তো
আমি তো চুপ করে আছি, তখন তো সবে বাজারে 1 বছর খেলেছি, হ্যাঁ তোর এরিয়াতে। আর অসুবিধাও চুপ করে বসে আছি, অসুবিধা আমাদের কিছু দেওয়ার জন্য গিয়েছিল। তো হঠাৎ টেলিফোনটা করে ধীরেন্দা এইসব প্রশাসন চালাতে গেলে হয়তো আছে, তা টেলিফোনটা তুলেই শিবু এইসব নিয়ে যদি আমাকে ভাবতে হয় তাহলে টাকা পয়সা নিয়ে, তখন অসুবিধা দিয়েছিল, ইন্টেলিজেন্ট ছিলেন। তো সাধারণত কি হয়, অসুবিধা যখন ওই কথা বললেন ও দিলেন না, তো ফোনটা ফাটাতো তার, উনি আমার একটা কর তো ছিল না, এরকম এরকম তাও বুঝে গেছো। হ্যাঁ, তাহলে আর ফুটবল খেলবে ছিল না। হ্যাঁ, মানে ভাবুন, উল্টো নিজে কোথায় এম্বারাস্ট হবেন তার বদলে তাও বুঝে গেছো, তাহলে ফুটবল খেলবে কি। তো অসীমদের মতো ইন্টেলিজেন্ট লোক পরে আমাকে বেরিয়ে বলছে কি ভারী জবাব নেই এই লোকটা। এটা সুব্রত ভট্টাচার্যের মুখে গল্প শুনেছি যে ধীরেন্দ্রের টেলিফোনের তারটা ঠিক মতো থাকতো না। তো সমাজদা, এই যে আপনি খেললেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যেটা বাংলার বিতর্কের একটা কেন্দ্রবিন্দু, চুনির পাশেও আপনি খেলেছেন, বলরামের পাশেও খেলেছেন, কে ভালো খেলোয়াড়? দেখ, দুজনের দুটো টাইপের খেলা ছিল। চুনিদা দারুণ খেলা ছিল, কিন্তু চুনিদা সবসময় লেফট ইন সাইডে জায়গা যেই খেলত, চুনিদা কখনো জায়গা চেঞ্জ করে বিভিন্ন জায়গায় যেত। বলরাম অল টুগেদার ডিফারেন্ট। বলরাম সারা মাঠ জুড়ে খেলবে, এর সঙ্গে খেলে যাচ্ছে, এর সঙ্গে খেলে যাচ্ছে, জায়গা নিচ্ছে। আমার মনে হয় আমি ভারতীয় ফুটবলে যে খেলা দেখেছি, বলরামের ধারে কাছে কোনো খেলা নেই। বলরাম কথা ঘেটে একটা স্টল হবে, কোনো সন্দেহ নেই। সমাজদা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, আপনি যে ফুটবলটা খেলেছেন সেই সময় 1200 টাকায় ফুটবল খেলেছেন এবং টাকা নেবার কথা আপনি যখন ভাবতে পারতেন, তার আগের বছর একটা ব্যাপার, ওই এরিয়ারে যখন খেলি তখন কালো বিশ্ব বক্সার, উনি যখন জেনারেল সেক্রেটারি এরিয়াতে, তো আমি একদিন বিকেলবেলা মাঠে গেছি, তো আমাকে উনি মাঠের মধ্যে ঢুকে চেয়ার পেতে আড্ডা মারছে 2-3 জনের সঙ্গে। তো আমাকে ডাকলেন, তখন প্রতি শোনো, আমি গেলাম, কি হবে শোনো, তুমি যখনই টেটে আসবে তখনই তুমি চারাড়ায় যা পাওয়া যায় তাই খাবে। তখন চারাড়ায় 2টো টোস্ট, একটা অমলেট আর চাল, আর তোমাকে 15 টাকা করে গাড়ি ভাড়া দেবো, একটা ট্রাভেল মান্থলি করে দেবো। আমি দেখুন, আমি তো বাসে যাতায়াত করি, তখনও বাসে দিত, খুব কম স্টেট বাসে, প্রাইভেট বাসেই যাতায়াত করতাম। মানে আমি তো বাসে যাতায়াত, ট্রাভেল তো আঁকি না, বাসে ঠিক আছে তোমাকে 15 টাকা করে দেবো। সেই 15 টাকা পেয়ে আবার কি আনন্দ, বুঝলি। তখন এত বড় বড় রাজভোগের দাম ছিল 4 আনা। হ্যাঁ, আমি মাসের মধ্যে প্রায় 3-4 দিন 5 দিন 6 দিন বাবাকে এনে খাওয়া দাওয়া করে খেতাম। হ্যাঁ, এত বড় রাজভোগ খাওয়া হতো। তো এখনকার দিনের খেলোয়াড়দের কিন্তু সেই পরিস্থিতি নেই না, এখন তো কোটি কোটি টাকার ঘর ব্যাপার। এখন কটা বাঙালি খেলে বল, কতজন ইন্ডিয়ান খেলে বল, যাও খেলে তো নর্থ ইস্টের ছেলেগুলো খেলে। হ্যাঁ, তাহলে বাঙালি কজন খেলে, ওই সুভাষিস বাসু টাসু এরকম কয়েকজন আছে। আপনি এখন নিয়মিত খেলার খবর রাখেন বা খেলা দেখেন? আমি খেলা দেখতে চাই না, কারণ আমাদের বাঙালি নেওয়ার আবেগটা নেই। আমি ওই জন্য এই খেলাগুলো দেখি। অনেক সময় বিদেশিদের খেলা দেখি, কিন্তু আমি আমাদের এই খেলা দেখি। এই ইস্টবেঙ্গল এত খেলছে, ইয়ে করছে। সমাজে আপনার কমেন্ট্রি জগতে আসার ব্যাপারটা কিরকম ভাবে? আপনি একসময় সলভার কমেন্টেটর ছিলেন, ওটা একটা অদ্ভুত। আমি তখন পিআরও স্টেট ব্যাংক, আমার পিআরওর কাজে প্রায় রেডিওতে যেতে হতো। আর তার থেকেও বড় কথা, আমার যেহেতু ওই হাইকোর্টের পাশে হেড অফিসে আমার পোস্টিং ছিল, আর রেডিওতে এদের সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল। শ্যামল মুস্তাবরিয়া, তারপর শ্যামল ব্যানার্জি রিসেপশনে বসতেন, আমি রোজ লাঞ্চ টাইমে ওখানে গিয়ে আড্ডা মারতাম। তা একদিন আমাকে হঠাৎ অরুণ দত্ত ধরেছে। অরুণ দত্ত তখন প্রোগ্রাম এক্সিকিউটিভ স্পোর্টস, ইন অ্যাডিশন টু সামাদার ব্রাঞ্চ, মানে আরো অন্য কিছু দেখতেন। তো সেদিনই আমি যেদিন কথা হচ্ছে অরুণবাবুর সঙ্গে, ওই দিনই প্রথম কোনো খেলোয়াড়কে দিয়ে কমেন্ট্রি করাবেন, এটি প্রদীপদা কমেন্ট্রি করবেন সেদিন।
তো আমাকে অরুণবাবু বলছে যে সুবলবাবু আপনি দেখেছেন তো আজকে অরুণবাবু এই প্রদীপবাবু টেলিফোন ইয়ে করবেন, সবাই ঠিক করবেন, তা আপনি আসতেন না কেন? আরও ঠিক আছে আমি আসবো। আমি চিরকালই বেশি কথা বলতাম না, জানিস তো। তো তারপরে আমি কালদা পরশু করছি, উনি প্রায় টেলিফোন করেন, বলে ঠিক আছে আমি আসি। একদিন ওই শ্যামল ব্যানার্জির সঙ্গে গিয়ে আড্ডা মারছি যেতে লাঞ্চ টাইমে, তখন অরুণবাবু হঠাৎ করে কি হলো আপনাকে বললাম যে এত করে আপনাকে বললাম, হ্যাঁ। তখন শ্যামল বোস ডবলিয়া শ্যামলদা বলছে সুকুমার একটা কথা বলছি, তুই যদি রাজি না হবি তাহলে আমি একটা লাঠি মেরে আমি যেখান থেকে তাড়িয়ে দেবো আর আসতে দেবো না এখানে। তখন কি করি, ঠিক আছে। তো আমাকে তো অরুণবাবু বললেন আমাদের একটা ইয়ে করতে হয়, একটা ম্যাচে একটু দেখতে হয়। তো তখন ওই ইন্ডিয়ার যে খেলা শুরু হয়েছিল, তখন ওই কাঠের ঘরটা ছিল, ওইখান থেকে আমার কমেন্ট্রি শুনে একদম মানে অডিশন হলো। হ্যাঁ, মানে পাগল হয়ে গেছে। মানে সবাই বলছে অনেক নিজেরা আলোচনা করে যে অনবদ্য আপনার বল। তারপরে আমাকে সে বছর এটা হচ্ছে তোর 70 ঘটনা, কিন্তু আমাকে প্রথম ম্যাচ দিলেন টালিগঞ্জ ভার্সেস ইস্ট বেঙ্গল। সে বছর টালিগঞ্জ ফাইনালে উঠেছিল 1-0। আমি দেখলাম যে প্রথম ম্যাচে আমি যদি দলের খেলোয়াড়ের নাম না জানি, জিততে না পারি, ট্যাটু ক্রুশিয়াল করবো। আমি বললাম আমি করবো, আমি এমন একটা ম্যাচে দেখতে এবারে করতে চাই যেটা ইস্ট বেঙ্গল বহুল দরকার নেই, কিন্তু যে কোনো বড় দুটো টিম খেলবে, মোহামেডান হতে পারে সেটা। তো আমি করলাম না, যে 1 বছর ছেড়ে দিলাম। তার পরের বছর আমাকে প্রথম হরে ধরে ওই ইস্ট বেঙ্গল বহুল দরকার ছিল, আর সঙ্গে ইয়ে অজয়। আমি আমার কোনো সত্যি কথা বলছি, কোনো আমার লজ্জা ছিল না বা ভয়ও ছিল না, কারণ আমি জানতাম যে টেকনিক্যালিটির ব্যাপারে আমি সকলের থেকে এগিয়ে ছাড়া কি করে থাকবো। তো দেখি অজয় দাওয়াকে বলছে শুরুবার তুমি শুরু করো, আপনি পাগল হয়েছেন তো? আমি পাগল না বলে আমি শুরু করতাম, তো আমি তো এখনো পাগল হয়নি, তুই শুরু করুন। তারপরে তো অজয় যেরকম মানে নিজস্ব স্টাইলে খেলা নিয়েতে বড় ধরে চারটি, হ্যাঁ। তো আমি তো অত বর্ণনা পারতাম না, অত ভাষা, কিন্তু আমি জানতাম যে ফুটবল অ্যাসার যে ম্যাচটা, ওইটাতে আমাকে কেউ ইয়ে করতে পারবে না, বিট করতে পারবে না। আমি অ্যাকচুয়ালি আমাকে যখন ইয়েটা দিলে মাইক্রোফোনটা, আমি শুরু করলাম। শুরু করে প্রথম জিনিস কমিটিতে একটা অসুবিধা হয়ে গেছিলো, আমি না কথাটা বেশি বার বলে ফেলেছিলাম, এটা কিন্তু হয়তো কেউ ভুল করলো, মানে উনি এখানে বল দিচ্ছেন না, তো ওটা খুব মানে কটু হয়েছিল। আমার বাবাও বাড়িতে ফেরবার করে বললেন যে তুই ওটা কিন্তু ভুল করেছিলি, এটা কথাটা খুব কাজে লাগে। ঠিক আছে আমি শুধরে দেবো নিজেকে। তো আরো অনেকে বলেছে অনেকে না, তখন খ্যাপাতো অনেকে রাস্তায় দেখা হবে। পরের দিন থেকে সেটা আমি, কিন্তু তারপর থেকে আই নেভার একটা লুক ব্যাক। সমাজদা ছিলেন ধারাভাষ্যকারদের আদর্শ, এবং সত্যি কথা বলতে কি সমাজদার পাশে আমিও ধারা বিবরণী দিয়েছি। আমার একটা জিনিস মনে আছে, সমাজদা খেলার টেকনিক্যাল খুঁটিনাটি এত ভালো বলতেন যার কোনো তুলনা হয় না। আজকে কেমন আছেন পর্যায়ে সেই সমাজদার একটু ধারা বিবরণী যদি শুনতে পাই। না, ধারা বিবরণী ওরভাবে হয় না রে বিজয়ন্ত। খালি একটা কথা বলি, সেটা আমার জীবনে খুব পরম প্রাপ্তি। আমাকে অন্ধ ছেলেরা কতগুলো ছিল যারা তোর ডেফ অ্যান্ড ডাম, তারা মাঠে আসতো। অন্ধরা ডেফ অ্যান্ড ডাম, তারা গেটে দাঁড়িয়ে থাকতো। আর আমার গেটে বলা ছিল ইস্ট বেঙ্গল গেটে যে ডেফ অ্যান্ড ডাম যে ছেলেগুলো আসবে ওদের একদিন ছেড়ে দিত, তো ওদের ছেড়ে দিত। তো আমি একজন এরকম একটি অন্ধ ছেলে, আমার সঙ্গে খুব সুগত হালদার দেখি যারা, ও আমাকে একদিন সোনারপুরের দিকে একটা বন্ধুদের একটা হোমে নিয়ে গেল, ওখানে মেয়েদের হোমে। তো ওইটা আমার পরম প্রাপ্তি, বিশ্বাস কর জয়ন্ত। তো আমি গেছি, বন্ধ মেয়েগুলো আমার এরকম ঘাড়ে হাত বোলাচ্ছে, ইয়ে করছে, বলছে সবাইটা
আপনার কমেন্টটি শুনলে জানেন তো মনে হয় আমরা খেলাটা দেখতে পাচ্ছি। অনেক কমপ্লিমেন্ট ইট ওয়াজ। হ্যাঁ, আমার মানে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল একবার যে বন্ধুরা এই কথা বলছে, এত বড় কথা। হ্যাঁ, আপনি যে কেমন কমেন্টটা করেন আমার যেন মনে হয় আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট কমপ্লিমেন্ট আর এভার রিসিভড ইন মাই লাইফ। আমরা জানি যে রেডিওর যে ম্যানুয়াল রয়েছে, ম্যানুয়াল লেখা রয়েছে কমেন্ট্রি ইজ দ্য ভয়েস অ্যান্ড ইয়ার অফ দ্য লিসেনার, এবং সমাজদার কথা শুনে আজকে সেই কথাটা খুব বেশি প্রকট হচ্ছে। সমাজদার সঙ্গে ধারা বিবরণী করতে বসে আমার কোনো অসুবিধা হয়নি, কারণ সমাজদা টেকনিক্যাল দিক থেকে অত্যন্ত দক্ষ ছিলেন এবং সমাজদা যে কথা বলতেন সে কথা আপনার নিশ্চয়ই মনে আছে সেই সমস্ত কথা আপনার সঙ্গে আমার কমেন্ট্রির কথা। অনেক মনে আছে, তোর সঙ্গে অনেক মনে আছে, হয়তো অনেক সময় তোদের ধরাতে গেছে। একদম তাই। হ্যাঁ, ইনডিরেক্টলি একটু অন্যভাবে বলেছি হয়তো, কিন্তু আমার পরে মনে হতো আফটার ও তো নিজে কমেন্টেটারে ওখানে নাম করা, ও যে কাগজে কাজ করে সাংবাদিকতা, এরকম ভাবে বলাটা উচিত হচ্ছে কিনা। কিন্তু তখন আমরা অনেক শিখেছি না, কিন্তু আমার কনসিয়াস আরো ভেরি ক্লিয়ার যে এই খেলাটাকে আমার কাজ হচ্ছে খেলাটাকে পৌঁছে দেওয়া। তো অজয়দার সঙ্গে প্রথম দিন বললাম ওই না কথাটা বেশি হয়ে গেছিল। তো অজয়দা একটা ম্যাচে আমার সঙ্গে খুব বিপদ পোষণ করেছিলেন, কিন্তু আমি জানতাম আই ওয়াজ টেকনিক্যালি কারেক্ট। সেটা হচ্ছে একটা টাইমিংয়ের ব্যাপার ছিল, গোলকিপার নিজের থেকে বেরোচ্ছে। সেটা হয়েছিল কোথায় জানিস? বার্নপুরে তখন আইএফএ শিল্ডের রোলার খেলাগুলো হতো, একটা ইয়েতে গেছি। অজয়দা বলছেন যে এটাতে গোলকিপারে কিছু করার ছিল না। তা আমি আবার এইগুলো খুব সাদা ছিলাম, আই ওয়াজ নট ট্যাক্টফুল। আমার সেখানে হয়তো চেপে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি বললাম যে অজয়দা একটা কথা বলি আপনাকে, আপনি বোধহয় খেলার মধ্যে ভীষণভাবে ইনভলভ ছিলেন বলে খেয়াল করতে পারেননি। আমি একটু বৃষ্টি করে আর কি বললাম যে আসলে টাইমিংটা গোলকিপার যেটা বেরিয়েছে একটু লেট করেছে, যার জন্যে ওই সময়টা পেয়ে গেছে বলটা ঠেলে দিতে। কিন্তু গোলকিপার যদি ঠিক চাইলে বেরোতো তাহলে কিন্তু এটা বলটা পেয়ে যেত গোলকিপার। তো অজয়দা ওইটাতে একটু এক্সেপশন দিয়েছিল, আমি জানতাম সেটা। মানে সমাজদা আপনি কমেন্ট্রি থেকে বেরিয়ে এলেন কবে, কোন সালে? আমি তো 1902 অব্দি করেছি, 2002 অব্দি। কিন্তু তখন আবার টিভি এসে গেছে। তখন টিভিতে আবার আমাকে অনেকে ডাকছিল, ইয়ে করছিল। তখন টিভিতে কি করতে জানিস তো, রেডিওটা শুনতো, রেডিও চালিয়ে টিভিটা চালিয়ে দিত। হ্যাঁ, টিভিটা চালিয়ে দিত। তো তাতে আবার কোনো ফাঁকিবাজি কোনো অবকাশই ছিল না, কারণ হচ্ছে তারা তো টিভি দেখছে। হ্যাঁ, এবং সেটা দেখে আমাকে সবাই বলতো যে বলাটা সত্যি একেবারে এত মিলে যায় খেলার সঙ্গে, খেলার সিচুয়েশনের সঙ্গে। তো এগুলো ঠিক আছে জানিস তো, মানে এখন এত সব ভাবি না। হ্যাঁ, এখন এগুলো যে ভাবি, পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন? করি, আমার করি, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেটা তোকে বললাম। এরিয়াতে থাকতে একটা ম্যাচ আমি মনে আছে, এরিয়াতে থাকতে আর আজও দিক কলকাতা ওয়ান্ডারে ওইটা দিক রেকর্ড হয়ে থাকতো। সেটা হচ্ছে সেদিন একেবারে অফ ডে এরিয়ার ক্লাবে, খিদিরপুরের সঙ্গে খেলা। খিদিরপুর কিছুই করে, খিদিরপুর খেলছে মোটামুটি, আর আমি একা হাফ গ্রাউন্ড থেকে বল ধরে কাটাতে অপোনেন্টের গন্ডাস আমি বল খেললাম বাইরে 6টা হওয়ার পর। পরের দিন অজয়দা কাগজে লিখলেন যুগান্তরে এরিয়ান ক্লাবে সবাই কোনো এক অজ্ঞাত কারণে চুপচাপ পেয়েছিল দাঁড়িয়ে। একমাত্র সভাপতি ফুটবল খেলছিল, এক নিজেই তৈরি করেছেন, বারবার থেকে বল ধরে 6টা বল তৈরি করেছেন, 6টা মিস করেছেন। এটা ডবল হ্যাটট্রিক হতে পারতো, কিন্তু উনি করতে পারলেন না। এইটা আমাকে কিন্তু সত্যি বলছি এখনো আমাকে এই অতীতের ঘটনাটা আমাকে ভীষণভাবে হন্ট করে। ওই দিন যদি আমি 6টা গোল করতে পারতাম আজ অব্দি কিন্তু কলকাতা মাঠে ডাবল হ্যাটট্রিক হয়নি। ঠিক তাই। সমাজদা একটা জিনিস বলি, আপনার গান সারা ভারতবর্ষ শুনেছে। আজকে আমাদের দর্শকদের জন্য এক কলি পারবো না। আমার দেখ, আমি সত্যি বলছি এখন সুরে বলে না, আর সুরে করতে গিয়ে কি হয়, বুকে প্রথমত যেহেতু সিওপিডির প্রবলেম আছে, আবার অনেক অন্তত 10 মিনিট ধরে আস্তে আস্তে করে গিয়ে তারপরে শুরু করতে হয় লক্ষ্মীজি। অর্থাৎ গান এবং কমেন্ট্রি দুটো পছন্দের জিনিস থেকেই সমাজটা অনেকখানি সরে গেছেন।
কেমন আছেন পর্যায়ে আজকে সমাজের সাথে কথা গান থেকে সরিনি, সরেন। আমি এখনো রেগুলার সন্ধ্যেবেলায় গান করি এবং ঘন্টাখানেক করি, কিন্তু নিজেরই বিরক্তিকর লাগে। আগে যে সুরটাকে গাইতাম সেই সুরটা পাই না, কিন্তু তবু আমি ছাড়ি না, আমি ইয়ে করবো, গানটা এখনো করবার চেষ্টা করি। সমাজের অনুষ্ঠান শেষ করব আমাদের আজকে কেমন আছেন পর্যায়ের অনুষ্ঠানটি, কিন্তু করার আগে ধারা বিবরণী একটি পর্যায়ে আমি যাব। যদিও সমাজদা সবসময় আমাদের অগ্রজ ধারাভাষ্যকার হিসেবে আগে থাকতেন, আমি সেটা একটু সংশোধন করছি। মোহনবাগান ইস্ট বেঙ্গল মাঠ থেকে, ইজমালি মাঠ থেকে কথা বলছি জয়ন্ত চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন সুকুমার সমাজপতি। আজকে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের ম্যাচ এবং সেই ম্যাচে ধারা বিবরণী দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। সমাজদা কি বলবো বল, একটু কিছু বলুন। হ্যাঁ জয়ন্ত, আসলে কি জানেন তো, আমরা এখানে এই যে কমেন্টেটর বক্সে বসে আছি, আমাদের সবসময় মনে হয় যে পবিত্র কর্তব্য হচ্ছে আমাদের আপনাদের কাছে খেলাটাকে পৌঁছে দেওয়া, যেরকম করে হোক। হ্যাঁ, সেই জন্যে আমি যেহেতু ফুটবলটা খেলেছি এবং টেকনিক্যাল ব্যাপারটা আমার মোটামুটি জানাশোনা আছে, সেই জন্যে আমরা চেষ্টা করতাম, এবং আমার যারা অনুজ ছিল, অগ্রজ তো আমি, ওদের অনুজ যারা ছিল ওরা, ও এবং আরও অনেকে ছিল, তো তাদের সঙ্গে আমি করতাম, এবং অনেক সময় হয়তো ওদের ভুল হয়েছে এবং সেটা আমার মাঝে মাঝে একটু বেশি পাশালি হয়ে যেত হয়তো, কিন্তু কখনো কখনো ওদের হয়তো একটু ইয়ে করে ভাবিয়েছি। আমি বলেছি হয়তো দেখ, এই যে তুই বললি যেটা, হয়তো আমার মনে হয় এই ব্যাপারটা কিন্তু এইটা করলে ভালো হতো। হ্যাঁ, তুই হয়তো সেটা গলদাকরণ করলি, কিন্তু তুই হয়তো একটু অসন্তুষ্ট হয়ে। অসন্তুষ্ট কোনোদিন হয়নি। আমরা ধারা বিবরণীর শেষ পর্যায়ে চলে যাব। এতক্ষণ পর্যন্ত মোহনবাগান ইস্ট বেঙ্গলের ধারা বিবরণী আপনারা শুনছিলেন সুকুমার সমাজপতি এবং জয়ন্ত চক্রবর্তীর কণ্ঠে। এবার আমাদের বিদায় নেবার পালা, খেলা শেষ। কেমন আছেন পর্যায়ে নো ননসেন্স জেসিতে আজ আমরা সুকুমার সমাজপতির কাছে অনেক না বলা কথা শুনলাম। সেই কথা শুনে আমরা আজকে আমাদের ধারা বিবরণী পর্যায়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।